আমরা এখন যে প্রশ্নগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি গণিতের সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার তোলার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কি কি কাজ আছে এখানে। প্রথমে আমাদের যে অংশটি আছে সেটা একটু করি। তাহলে এখানে আমরা প্রতিটা অংশকে আলাদা আলাদা করতে পারি। 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এরপরে নিচে কি কি আছে 2n ইন্টু 2 টু দি পাওয়ার 2 ভাগ যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কি 8 কিউব। 8 কিউব মানে কত, কিউবিক রুট মানে কত 2 লিখতে পারি আমরা। এটা 2 কিউব কিউবিক রুটের সাথে কাটাকাটি চলে যায়, এটাই। আমাদের এখানে 2n আছে, এখানে 2n আছে, আমরা 2n সবার মধ্যে থেকে কি করতে পারি কমন নিতে পারি। আমি যদি 2n কমন নিই তাহলে আমার এখানে থাকে কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 16 মাইনাস এটা 2 টু দি পাওয়ার কত 4, এটা কত 2, তাহলে কত দাঁড়ায় 8। তাহলে আমি যদি এখানে নিচে থাকে কত 2 টু দি পাওয়ার n, এখানে আছে কত 4 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাই 2 পাই। এখন 2n চলে যায়, এখানে থাকে কত 8 2 সমান কত 4। তাহলে আমাদের এখানে এই আনসারটা হবে কত 4। তাহলে এরপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের মধ্যে আসি। আমাদের এখানে যে অপশনটি দেওয়া আছে বা যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কত 3 টু দি পাওয়ার m প্লাস 1 সমান কত 1। আমরা কোনো কিছুর উপরে যদি 0 হয়, আমি 1 সমান কত লিখতে পারি, কোনো কিছুর উপরে যদি 0 হয় তাহলে সেটা সমান অবশ্যই আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। আমি এই শর্তের উপর ভিত্তি করে এখানে m এর মান বের করব। তাহলে আমি এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 সমান 3 টু দি পাওয়ার কত লিখতে পারি 0। 3 টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে এখানে উভয় পক্ষ থেকে কি বাদ যায় 3 বাদ যায়, সূচকের নিয়ম। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে m প্লাস 1 সমান 0, m সমান মাইনাস 1। তাহলে m এর মান হয়ে গেল। এরপর আমরা 4 ভিত্তিক লগ, এটার ক্ষেত্রে কি করতে পারি। এটার ক্ষেত্রে আমরা লগ যেই ভিত্তিক বলবে সেটা সবসময় কোথায় বসবে নিচে। এখন আমি এই অংশের মধ্যে আসি। এই অংশের মধ্যে প্রথমে আমাদের আছে কত 32। আমি এই 32 কে যদি ভেঙে ভেঙে লিখি তাহলে কত লেখা যায় 2 টু দি পাওয়ার 5। এখন 5 থাকলে অবশ্যই কোথায় আসবে, পাওয়ার থাকলে সবসময় কোথায় আসবে সামনে। তাহলে আমি এখানে 4, তাহলে এখন 2 কত লিখতে পারি স্কয়ার রুট। আমি স্কয়ার আনছি এই জন্য কি আনলাম রুট আনলাম। আমি কেন স্কয়ার আনবো 4 করতে যাচ্ছি এই। তাহলে এখানে দাঁড়াই কত 5 লগ 4, এখানে 2 স্কয়ার মানে কত 4, রুট মানে কত হাফ। তাহলে হাফ কোথায় আসবে সামনে। তাহলে এটা কত দাঁড়ায় 5/2 লগ 4 একই রকম হলে 1, তাহলে 1 তা লিখে রাখতেছে না, তাহলে আমি সরাসরি 5/2 লিখলাম। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নের মধ্যে আমরা এখানে এই লগের পূর্ণক এবং অংশের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা আমরা ক্লাসে আলোচনা করছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে এই অংশের ক্ষেত্রে দশমিকের লগের পূর্ণক বা অংশক যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা যে মানগুলো পাবো সেটা অবশ্যই প্রথমে লগ দিয়ে মানগুলো লিখে ফেলবো। 0.00036 এই মানটি সমান সরাসরি কত আসে এটা একটু বের করি আমরা। লগ 0.00036 তাহলে কত আসে মাইনাস 4.4437। তাহলে আমাদের বের করতে বলছে কি পূর্ণাঙ্গ নির্ণয় করো, মানে পূর্ণক নির্ণয় করো। এখানে একটু বানানে একটু সমস্যা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি পূর্ণক বের করতে চাই, আমরা জানি আমি এর আগের প্রশ্ন এমসিকিউ তো আলোচনা করছি এই বিষয়টা। সেটা হচ্ছে কি যদি দশমিকের আগের সংখ্যাটি যদি ঋণাত্মক হয়, অর্থাৎ লগের যে মানটি আসবে সেটা যদি ঋণাত্মক হয়, দশমিকের আগে যেই সংখ্যাটি থাকবে আমরা দশমিকের আগে যেই সংখ্যাটি থাকবে সেটা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ সংখ্যাটি যদি ঋণাত্মক হয়, তাহলে পূর্ণক যদি বের করি আমরা, পূর্ণক বের করার সময় অবশ্যই আমরা যেই ঋণাত্মক সংখ্যাটি থাকবে সেটার সাথে আরো -1 যোগ করব। তাহলে অপশন কত দাঁড়াবে -5। তার মানে কি অপশন হয় ঋণাত্মক সংখ্যা হলে দশমিকের আগের সংখ্যার সাথে আরো -1 যোগ করা হয়। এটাকে ছিল আমরা এভাবেও লিখতে পারি, অথবা আমরা 5 দিয়ে উপর দিয়ে 12 দিতে পারি। দুটোই একই কথা, আমরা এটা লিখবো অথবা এটা লিখবো। এরপর আমাদের সমাধান সেট নির্ণয় করতে বলছে। সমাধান সেট মানেই বুঝি যেটা সেটা হচ্ছে কি আমাদের সমাধান বের করা। সমাধান বের করার পরে যেই মানটি আসবে সেটা অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা। এখন আমি যদি এটাকে সমাধান করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ায়, এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হবে আমি একসাথে লিখে ফেলি 2x - 1 প্লাস 1x - 1 সমান কত 2। এই ক্ষেত্রে আমরা এটাকে লসাগু নিব।
লসাগু নিলে কত কত দাঁড়ায় x - 1, এটা x - 2 প্লাস x - 1 সমান কত 2। এখানে -1 প্লাস 1 এর মধ্যে আমরা কাটাকাটি করা যায়, আর এখানে থাকে কত শুধুমাত্র 1। আমি একটু মিস্টেক করছি, এটা শুধুমাত্র কত দাঁড়াবে 1। তাহলে সেক্ষেত্রে এইটা -1 প্লাস 1 যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কত দাঁড়ায় x - 1 x - 1 সমান কত 2। এটা যদি চলে যায় তাহলে এখানে থাকে কত 1 সমান 2, 1 সমান 2। তার মানে এখানে কোনো সমাধান আসে নাই। সমাধান আসলে মানে কি চলকের মান বের করা, এখানে কোনো চলক আসে নাই, এই জন্য আমরা এখানে যে মানটি আসছে এটা অবশ্যই সমাধান সেট হবে না। যদি সমাধান নাই থাকে তাহলে সেটার কোনো সমাধান সেটও থাকবে না। তাহলে সমাধান নাই মানে নাই, তারপরে এটা নট ইকুয়াল, এটা তো কখনো এটা হইতে পারে না। তাহলে সেক্ষেত্রে সমাধান সেট যদি না থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে ফাঁকা সেট। ফাঁকা সেট এটিকে লিখলে কি হবে ভুল। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দিব, অথবা এরকম গ্রিক অক্ষর ওরি লিখে যে কোনো একটা লিখবো, হয় আমরা এটা লিখবো অথবা এটা লিখবো। এরপর আমরা এখান থেকে সমাধান সেট নির্ণয় করি। তাহলে এখান থেকে যদি সমাধান সেট নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে কি পাই y স্কয়ার, এটা প্লাসের দিকে আসলে কি হবে মাইনাস, এটা সমান কত 0। এখান থেকে আমি y কমন নিলাম, তাহলে এটা যদি y নির্ণয় করি কমন নিই তাহলে এখানে y -√3 সমান কত 0। আমি এখানে y সমান 0 লিখতে পারি, আবার এখানে y -√3 সমানও 0 লিখতে পারি। তাহলে y সমান কত দাঁড়ায় √3। তাহলে সমাধান সেট কয়টা দাঁড়ায় দুইটা, একটা হচ্ছে কত 0 আর একটা হচ্ছে কত √3। আমরা এটি লিখলাম। এরপর আমাদের এখানে বলছে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 4 সেন্টিমিটার। আমাদের একটি দেওয়া আছে অতিভুজ, একটি দেওয়া আছে কি যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমি অতিভুজকে 6 সেন্টিমিটার আইডেন্টিফাই করলাম, এরপরে যে কোনো একটি বাহুকে 4 সেন্টিমিটার ধরলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের বলছে কি সমকোণী ত্রিভুজ আঁকো। প্রথমে আমরা একটা সমকোণ আঁকি বলি, আমরা তো সমকোণ সবাই আঁকতে পারি। এরপর আমরা একবার খেয়াল করি এই বিন্দুতে বসাই, এই বিন্দুতে বসিয়ে আমরা ইচ্ছা মতো একটা বৃত্তচাপ দিব। ঠিক একইভাবে আমরা এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, ঠিক একইভাবে এখানে বসাই এদিকে একটা বৃত্তচাপ, এখানে বসিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ দিব, এখানে বসিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ দিব। তাহলে এটা কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। এখন এইখানে আমি ধরলাম এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা সি বিন্দু ধরলাম। এই ক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটি বাহু থেকে হয় এ বি বাহু অথবা বি সি বাহু থেকে আমরা 4 সেন্টিমিটারের সমান করে কেটে নিব। ধরে নিলাম আমি বি এ বাহু থেকে বিডি সমান 4 সেন্টিমিটার কেটে নিই। এবার আমি ডি বিন্দুতে বসিয়ে বিসি এর উপর 6 সেন্টিমিটারের সমান করে কেটে নিই। অর্থাৎ এটাকে আমি দিলাম কত ই বিন্দু। তাহলে এই যোগ করলাম, এটা কত 6 সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এরপরে প্রশ্নে বলছে কি আমাদের চিত্রের মধ্যে বলছে কি বৃত্তটির কেন্দ্র OX, তার মানে হচ্ছে OX হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, OX হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে কত উ, ঠিক আছে। এরপরে ব্যাসার্ধ কত দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে হলে বৃত্তের পরিধি কত, তাহলে আমরা যে পরিধির সূত্র কি জানি ব্যাসার্ধ দেওয়া আছে 2 5 আর, তাহলে আমরা এটা ক্যালকুলেটরে বসাই দিব, যত আসে তত। এটা আমরা আমি মানটা বসাই দিই 2 × 3.1416 × 3, এটা তোমরা করে দেখবা। এরপরে জ্যামিতিকভাবে প্রমাণ করা আমাদের এটা। তাহলে এই ক্ষেত্রে জ্যামিতিকভাবে তার মানে হচ্ছে চিত্র আঁকতে হবে, অবশ্যই ম্যান্ডেটরি এটা। তাহলে সেক্ষেত্রে আমি যদি চিত্র আঁকলাম, আমি ইচ্ছা মতো দিতে পারবো এগুলা। এটাকে আমি এ দিলাম, বি দিলাম, সি দিলাম। যেহেতু ওরা কোনো কিছু দেয় নাই, আমি থিটা কোণ যেটা ধরছে ওরা থিটাকে আমি ধরলাম সি কোণ। এই ক্ষেত্রে আমাদের একবার সেক বের করবো, আমরা এটা বের করবো, একবার এটা বের করবো। আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার পিথাগোরাসের সূত্রে সাহায্য করতে পারি। আমি যদি পিথাগোরাসের সূত্রের সাহায্যে নিই এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। আমি এখানে এ সি এবং বিসি, এটা এসিটাকে যদি আপাতত অপরিবর্তিত অবস্থায় রেখে দিই, এ সি স্কয়ার আপাতত রেখে দিই এটাকে। তাহলে এই ক্ষেত্রে আমি এ বি সমান কি জানি, এ বি সমান আমি যদি এ বি এর মান যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে কি বের করতে পারি, এখানে এটা সমান কত কত, আমি উভয় পক্ষে কি ভূমি দ্বারা ভাগ করতে পারি, এটাও করা যায়। এ সি সমান বিসি, এটা করা যায় বিসি স্কয়ার। এরপরে এটাকে এ বি
স্কয়ার, এটাকে আমি বিসি স্কয়ার, আমি উভয়পক্ষকে বিসি দ্বারা ভাগ করতেছি, আমি উভয়পক্ষকে বিসি দ্বারা ভাগ করলাম। এখন এখানে আমি যখন এসি ডিভাইডেড বাই বিসি, এসি ডিভাইডেড বাই বিসি, তার মানে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, আমি জানি যে কি লতি ভূতি লঘু, আমরা এই তিনটা অপশন জানি। সেক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, আর এখানে হচ্ছে কি অতিভুজ বাই ভূমি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা সেক, সেক, এখানে স্কয়ার আছে এই জন্য আমি স্কয়ার দিলাম, থিটা দিই যেহেতু থিটা কোণকে আমি থিটা ধরলাম, সমান গেল একটা। এরপরে এবি ডিভাইডেড বাই বিসি, এবি মানে হচ্ছে লম্ব, এখানে এবি মানে হচ্ছে লম্ব, বিসি মানে কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে আমি কি লিখতে পারি, tan গেল। এরপরে এই অংশের সাথে এই অংশ চলে যায়, তাহলে থাকে কত 1, এটা প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস, এই প্রমাণিত, এটাই জ্যামিতিকভাবে প্রমাণিত। এরপরের প্রশ্নে আমাদের এখানে বলছে কি tan c সমান এটা, sec সমান এটা, তাহলে আমরা এটা কয়েকভাবে করতে পারি। একটা প্রমাণে আমি যদি বলি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান, আমি এখানে অপশন দিচ্ছি থিটা যেহেতু দুইটা একই রকম, তাহলে আমরা ওইটা করতে পারি। আমি এটা করি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান ধরতে পারি, অথবা sec স্কয়ারের মানটাই বের করতে বলছে, আমি চিত্রের সাহায্যেও করতে পারবো, আমরা কয়েকভাবে করতে পারি এটা। আমি যদি চিত্র দিয়ে করি সবচেয়ে সহজ হয়, আর সূত্র দিয়ে যদি sec স্কয়ার সমান tan স্কয়ার প্লাস 1, tan স্কয়ার প্লাস 1, তাহলে আমি এখানে tan স্কয়ার জায়গায় মানটা বসে দিব, তাহলে sec স্কয়ারের মান অলরেডি চলে আসে, আমি এটাই করতে পারি, যেমন যেটা ভালো লাগে আমরা সেটাই করব। sec স্কয়ার c সমান tan স্কয়ার c প্লাস 1, তাহলে আমাদের tan এর মান দেওয়া আছে, আমি c এর জায়গায় স্কয়ারটা রেখে দিব, তাহলে আমি যদি মান বসাই sec স্কয়ার c সমান tan এর মান কত 3/4, এখানে স্কয়ার আছে আমি স্কয়ার দিব প্লাস 1, বাকি আমরা সরল যে মানটি আসবে সেটা অপশন। তাহলে আমি এখানে করি 3 স্কয়ার মানে কত 9, এটা হচ্ছে কত 16 1, তাহলে এবার আসুন এখানে লসাগু নিব 16, এটা 9 প্লাস 16, তাহলে এরপরে আমরা এখানে যদি এটা লিখি এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত 16, তাহলে এবার আমাদের যদি শুধুমাত্র sec বের করতে বলছে, এটা হচ্ছে sec স্কয়ার থিটা সমান, আমাদের যদি শুধুমাত্র sec থিটা বের করতে, তার মানে হচ্ছে রুট করে দিব এটাকে, sec থিটা সমান এটাকে রুট করলে কত হয় 5, এটাকে রুট করলে কত হয় 4, এটাই অপশন। এরপর আমাদের এখানে দেওয়া আছে কত sec এটা সমান, এটা হলে থিটা সমান কত, আমরা এখান থেকে আগে মান বের করে ফেলি, সেটা হচ্ছে কত কত sec থিটা সমান ইনভার্স, ইনভার্স মানে কি একটু আগে বলছিলাম আমি ভাগ, তাহলে এখানে যদি আমি হিসাব করি তাহলে √3 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, বা আমরা এটা 1 ডিভাইডেড বলতে পারি, অথবা আমরা এটাকে এইভাবে না লিখি আবার আমরা এইভাবেও লিখতে পারি, যেহেতু এটা ইনভার্স রুটের ভিতরে আছে, তার মানে হচ্ছে 4টার উপর রুট, তারপর হচ্ছে কত 3/4, এরপরে এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করা হয় তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে গেলে তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে 4 ডিভাইডেড বাই 3, এটা আসে। তাহলে এটা যদি হয় এটা কি সমান পাইলাম আমি sec থিটা সমান, ঠিক আছে sec থিটা সমান, তাহলে এই ক্ষেত্রে আমি sec থিটা সমান কত পাইলাম, এটার উপর কি আছে রুট আছে, আমি যদি এখন যদি এটা হিসাব করি তাহলে এখানে sec সমান কত পাই, sec থিটা সমান 4 কে রুট করলে কত 2, এটা, তাহলে এখন sec কার বিপরীত ছিল cos এর বিপরীত, তাহলে sec এর বিপরীত যদি cos হয় তাহলে আমি sec এর মান কত পাইছি 2/√3, তাহলে মানে √3/2 cos, তাহলে cos কত ডিগ্রি আমরা √3/2, তাহলে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি এখানে থিটা সমান 30 ডিগ্রি, এটাই। এরপরে আমাদের এখানে বলছে কি a অনুপাত b সমান b অনুপাত c, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অনুপাত মানেই ভাগ, তাহলে আমি b স্কয়ার সমান কি লিখতে পারি ac, b স্কয়ার সমান ac, আমাদের এখানে দেওয়া আছে কত এটা সমান এটা, তাহলে সেক্ষেত্রে এটা হোল স্কয়ারের সূত্র আছে, আমি বাম পক্ষ যদি করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা অপশন। দ্বিতীয় অপশনে কত দেওয়া আছে, এটা যদি হোল স্কয়ারের সূত্র হয় নিচের অপশনটা, তাহলে সেটা b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, আমাদের এখানে কি দেওয়া আছে b স্কয়ারের মান দেওয়া আছে, আমি যদি b স্কয়ারের মান যদি বসাই দিই এখানে, তাহলে সেক্ষেত্রে b স্কয়ারের মানগুলো বসাই, তাহলে আমরা এরপরে কমন নিব, b স্কয়ারের মান বসানোর পরে a স্কয়ার 2ab প্লাস ac, এখানে নিচে আসছে কত b স্কয়ার সমান ac প্লাস 2bc প্লাস c স্কয়ার, এখানে উপরেও সবার মধ্যে কি কমন যায় a কমন যায়, নিচেও কি কমন যায়
সি কমন যায়, তাহলে হয়ে গেল। আমি যদি এ কমন নিই এ প্লাস 2b প্লাস সি, আমি যদি সি কমন নিই এ প্লাস 2b প্লাস সি, তাহলে এই অপশনের সাথে অপশন চলে গেছে, তাহলে এ বাই কত সি, এটাই উত্তর। এরপর আমাদের এখানে বলছি কি ঘনকের পৃষ্ঠতলের দৈর্ঘ্য দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা সূত্র যেটা দেওয়া আছে এখানে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতল, ঘনকের পৃষ্ঠতল। আমরা ঘনকের পৃষ্ঠতল বলতে যে অংশটা বুঝি সেটা হচ্ছে কি ঘনকের আমরা 6টি তল, ঘনকের 6টি তলের মধ্যে প্রতিটি তল কি সমান, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটি তল যদি সমান হয় তাহলে প্রতিটি তলই হচ্ছে একটা একটা বর্গক্ষেত্র, প্রতিটা তলে কি এক একটা বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র। আবার ঘনকের এক বাহু দৈর্ঘ্য কি জানি আমরা এ, তাহলে আমি যদি এ যদি ধরি তাহলে ঘনকের পৃষ্ঠতল তার মানে হচ্ছে বর্গের তল, বর্গ হিসাব করা যায়। তাহলে আমি যদি ঘনকের পৃষ্ঠতল মানে হচ্ছে বর্গ হিসাব করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, তার মানে হচ্ছে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য, এটা দ্বারা কি বোঝায় বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা √2a, √2a সমান কত দেওয়া আছে 2√2, তাহলে আমরা √2 বাদ a সমান কত পাইলাম 2, a সমান কত 2 গেল। এরপর বলছি কি সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি a কিউব, তার মানে কত 2 কিউব সমান কত 8। এরপরের প্রশ্নে আমাদের এখানে দেওয়া আছে কি, এটা খুবই মজার জিনিস, আমরা এটা অনেকবার করছি বা আমরা ছোটবেলা থেকে করতেছি, এটা পরিসংখ্যানের ক্ষেত্রে করছি, উপাত্ত তথ্য উপাত্তের ক্ষেত্রে করছিলাম। অনেকগুলো সংখ্যা যদি একসাথে দেওয়া থাকে, যে কোনো একটা সংখ্যা যদি মিসিং হয় সেক্ষেত্রে যদি সবগুলোর গড় যদি দেওয়া থাকে সবগুলোর সমষ্টি সমান টোটাল সংখ্যা, তাহলে আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে কত কত দাঁড়ায়, তো এখানে টোটাল করি আমরা 23 প্লাস 25 প্লাস 28 প্লাস 17 প্লাস 18 প্লাস 35 প্লাস 15, তাহলে টোটাল সংখ্যা কত পেয়েছি আমরা 161 প্লাস আরেকটা কি আছে x সমান কত 22.5, তাহলে এটা প্লাস এদিকে গেলে কি হবে, আমরা এটা প্লাস আছে ওদিকে গেলে মাইনাস, তাহলে যেটা আসবে সেটা আমরা x এর মান হিসেবে হিসাব করি। এটা হচ্ছে টোটাল গড় সংখ্যা। টোটাল গড় সংখ্যা মানে কি, আমরা এই সবগুলো সংখ্যা যদি যোগ করে যেই সংখ্যাটি পাবো এটাই তো এটা সমান হবে। তার মানে আমরা গড় বলতে যেই সংখ্যাটি বুঝি সেটা হচ্ছে কি গড়, যদি গড় সমান টোটাল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল সংখ্যা কত পাইছি 161x ডিভাইডেড বাই এখানে কয়টি সংখ্যা 1 2 3 4 5 6 7 8, কয়টি সংখ্যা 8টি সংখ্যা। তাহলে আমাদের গড় কত দেওয়া আছে 22.8161 প্লাস x, এটার সাথে এটা গুণ কত 22.5 গুণ 8, তাহলে এটা কত হয় 180 সমান 161 প্লাস x, তাহলে এটা প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস, আমি একসাথে লিখে দিই -161, তাহলে কত দাঁড়ায় 19, তার মানে x এর মান কত 19 গেল। এরপর বলছে কি মধ্যক সূত্রটি লিখো, এরপর আবার বলছে কি বিবৃতি করো মানে কি প্রতিটাকে ব্যাখ্যা করা। এখন মধ্যক নির্ণয়ের সূত্র কি l প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm। এখানে কোনটাকে কি বলা হয়, মানে এখানে l সমান লিখবা n সমান মোট গণের সংখ্যা, fc সমান ওই যে ষষ্ঠ গণের সংখ্যা, তারপরে সে h সমান শ্রেণী ব্যবধান, তারপরে fm সমান এটা লিখে দিবা। এরপরে আসি আমরা সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে আমরা যেই ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাই, আমরা এখানে সবচেয়ে বেশি বিভিন্ন প্যাটার্নের ম্যাথগুলো দেওয়া আছে, যেগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসছে ওই ম্যাথগুলোই এখানে দেওয়া আছে বা পরীক্ষায় আসছে তোমাদের, যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন। এখন আমরা এখানে প্রশ্নগুলো যদি একটু খেয়াল করি, আমাদের এখানে প্রশ্নের অপশনগুলো দেওয়া আছে। প্রথম প্রশ্নটা 1 নম্বর সৃজনশীলের খ নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে বলছে কি log m ইন্টু n সমান log a m প্লাস log a n। তাহলে সেক্ষেত্রে আমরা গুণ থাকলে কি হয় যোগ হয়, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে আবার কি হয় বিয়োগ হয়। তাহলে এখানে কি আছে গুণ আছে, তাহলে আমরা কি করে দিব এটা যোগ করে দিব। তাহলে গুণ থাকলে যদি লিখি log a, এখানে a হবে একটা a m প্লাস log a n, তাহলে এটা আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এবার এইটুকুই লিখলে হবে। আমরা একটু দেওয়া আছে বা জাস্ট একটু সুন্দর করে লিখতে পারি এটাই। এরপরে আমাদের হচ্ছে কি বি এর মান নির্ণয় করো। তাহলে বি সমান কত দেওয়া আছে, আমাদের বি এর মানটা এটা আমরা অনেকবার করছি, ঠিক আছে, আমাদের বইয়ের মধ্যেও আছে। আমি একটু ইন ডিটেলস লেখার চেষ্টা করবো, বা যতটুকু হইলে তোমরা বুঝো অতটুকু লিখবো আমরা। এখানে কত কত দেওয়া আছে, আমি বি সমান লিখতেছি না যেহেতু প্রশ্নটা পুরোটাই দেওয়া আছে আমাদের। এটা আমরা 5 কিউব লিখতে পারি। এরপরে প্লাস এটা লগ 10 27 আছে, এটাকে আমরা 3 কিউব লিখতে পারি, মাইনাস লগ 10 কিউব। এটাকে আমরা একেবারে রুটকে আমি হাফ আকারে লিখে দিই। আমি একেবারে এটাকে হাফ আকারে লিখে দিই, এটাকেও আমরা হাফ আকারে লিখে ফেললাম। নিচে ডিভাইডেড বাই কত আছে, লগ 10, এটা কত 4, এটাকে আমরা একেবারে দশমিক তুলে ফেলি 10, দশমিকের জন্য 1 ঘরের জন্য একটা 0। এরপরে এখানে আমরা বাকিটা হিসাব করি, গুণ থাকলে ভাগ হয়, বিয়োগ থাকলে এইটা যেটা হয় আমরা ওই নিয়মটাই করে ফেলবো। এখানে লগ 10 এটা কত 45 মাইনাস লগ 10, ভাগ আছে এই জন্য কি হবে, বিয়োগ হবে, তাহলে এখানে কত হবে 10। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটা পাওয়ারটা হিসাব করে দিই, একেবারে আমরা পাওয়ারটা সহ সামনে নিয়ে আসি। এটা 3/2 লগ 5 প্লাস এটা আমি 3টাকে যদি সামনে নিয়ে আসি, এরপরে লগ 10, এটাকে আমি 3 স্কয়ার রুট আনলাম অঙ্কের সুবিধার্থে, প্লাস ওইটা 3/2 লগ 10, এটা কত, এটাও 10। এরপর আমাদের এখানে আর কি কি আছে, এখানে সবার মধ্যে 3, এটা রুট, এটাকে একটু খাস করি, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। লগ 10 45 মাইনাস লগ 10 10। এখানে আমরা একটু খেয়াল করি 3/2 লগ, আমরা একটা লাইন বেশি লিখব, এটা 3 লগ 10, এটা 9, এটা রুটের জন্য আমরা আবার হাফ দিলাম, এরপরে মাইনাস 3/2 লগ 10। আমরা এরপর আসি এখানে, এরপর আমরা এখানে যে অপশনটি পাই সেটা হচ্ছে পাওয়ার, এই অংশটা কোথায় আসবে, সামনে আসবে, লগ 10 45 মাইনাস লগ 10। এখানে আমি 3/2 10, এরপর এখানে দেওয়া আছে কত 5 প্লাস এটা 3/2 হয়ে যাবে, ওই পাওয়ারটা সামনে চলে আসছে হাফ, তাহলে এটা 10, এটা 9 মাইনাস 3/2 লগ 10, এটাও কত 10। এরপর আমরা সবার মধ্যে থেকে আমরা 3/2টা কি করতে পারি, কমন নিতে পারি। এরপর এখানে যোগ আছে, এই জন্য কি হবে, গুণ হবে, তাহলে 4 × 9, না সরি এটা 5 × 9 হবে, অন্তত এখানে 5ই আছে, মাইনাস এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, লগ 10 log 10 45 মাইনাস log 10 10। তাহলে এখন দেখো এখানে ফার্স্ট টার্ম 45, তাহলে এটার সাথে এটা বাদ থাকে কত 3/2, আমরা বি এর অপশন পাই গেছি। এরপর আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সি সমান কি বলছে ab, তাহলে আমরা সি সমান কত বলছে ab, তাহলে আমরা তো বি এর মান অলরেডি পেয়ে গেছি, তাহলে এবার এর মান, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এখানে লিখব খ হতে পাই, খ হতে পাই আমাদের এখানে বি সমান কত পেয়েছি আমরা 3/2। এরপর আবার এখানে দেওয়া আছে কত সি সমান এ সমান, এবার আমরা যদি বি সমান পাইছি, এ সমান দেওয়া আছে 8 2√5 8000, এখন আমরা এটার সাথে এটা গুণ বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা ab সমান, তাহলে এটা 3/2 ইন্টু এটা সমান কত পাই সেটা একটু খেয়াল করি। আবার এটা আমরা এই লাইনে লিখব, এটা 3/2 গুণ
এটাকে আমরা পাওয়ারে কত দিলে আমরা এখানে নিচে যেটা থাকবে উপরেও ঠিক একইটা লিখে ফেলবো, এরপরে এটার উপর কত দিলে এটা আসে আমরা এটা ক্যালকুলেটর করে দেখব। ক্যালকুলেটরের মধ্যে এটা যা আসে তা 2√5 পাওয়ার দিব আমরা 4 গুণ পাওয়ার 4 সমান হচ্ছে 700। তাহলে আমরা এটা আর একটু বেশি দিই, 5 দিলেও হচ্ছে না, 6 দিই, 6 দিলে 8 আসে। আমি এখানে 6 দিলাম, এটা 6 দিলাম, এটা পাওয়ার আছে, তাহলে কোথায় আসবে? সামনে। তাহলে আমরা সেক্ষেত্রে এটা করতে পারি 3/2 × 6 log 2√5 এটা মিলে গেল 1। তাহলে এটা কত? 3/2 × 6। তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এটা ভাগ করলে কত? 3, তাহলে 9। এটাই আনসার। তাহলে এটা 1 নম্বর প্রশ্ন গেল। এরপরের প্রশ্নে আসি আমরা। এখানে আমাদের এখানে বলছি কি ক্রমিক নাম্বার, ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত বলতে কি বুঝি? আমরা অনেকগুলো সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানে মান বসাবো, তারপর মান বসাই দিব। তাহলে সেক্ষেত্রে আমরা এটা তো ক্রমিক সমানুপাত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি আই অনুপাত, এইটা একটু আগেই করলাম আমরা একটা, এই যে এখানে আমরা যেটা করছিলাম এই সংক্ষিপ্ত প্রশ্নে, যেটা আমরা এ অনুপাত বি সমানুপাত হলে, সমানুপাত মানে কি? সমানুপাত মানে এখানে আমরা বুঝি সেটা হচ্ছে কি আই অনুপাত এম সমান, এখানে আমরা আবার লিখতে পারি এম অনুপাত এম অনুপাত এন। তার মানে কি ভাগ, এখানে ভাগ বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি আই ডিভাইডেড এম সমান এম ডিভাইডেড এন। তাহলে আমি এখানে লিখতে পারি কি এম স্কয়ার সমান আই এন। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বামপক্ষ তো ঠিক আছে, বামপক্ষ আমরা কোনো কিছু করবো না, ডানপক্ষ দিয়ে করবো। আমরা বামপক্ষ অলরেডি করাই আছে, এই জন্য আমরা বামপক্ষ করতেছি না। আমি ডানপক্ষটা অনেক বড় আছে এই জন্য করতেছি, আমরা দুইটাই লিখবো। আমি শুধুমাত্র ডানপক্ষটা দেখাচ্ছি, বামপক্ষটা একই রকমই থাকবে। তাহলে আমি এখানে লিখি আই স্কয়ার, আই তো কোনো মান দেওয়া নাই, আই থাকুক, প্লাস এম স্কয়ার, এম এর মান কত পেয়েছি আমরা? আই এন। তাহলে এখানে এম স্কয়ার তো কোনো মান আছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে আই এন প্লাস এন স্কয়ার। তাহলে উপরে আমরা কি লিখতে কমন নিতে পারি? আই কমন নিতে পারি। আই যদি কমন নিই এখানে থাকে কত? আই প্লাস এন। আমি নিচে যদি এন কমন নিই তাহলে কত থাকে? আই প্লাস এন। তাহলে আই এন বাদ চলে গেছে, তাহলে এখানে থাকে কত? এম। তাহলে আমরা এটা একটু কারেকশন হবে, এটা এই জায়গাটাতে এম না হয়ে এটা এন হবে, 1/n এটাই। এরপরে আসি 2 নম্বর প্রশ্নে। আমাদের এখানে বলাই দেওয়া আছে এটা সমান এটা প্রমাণ করো। তাহলে সেক্ষেত্রে আমরা দুইভাবেই করতে পারি। এখানে যেহেতু বলছে ওরা এটা সমান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা শর্টকাটেই করতে পারি বা অথবা সরাসরি করতে পারি। a ডিভাইডেড বাই x এটা দেওয়া আছে, এখান থেকে করতে পারি আমরা a ডিভাইডেড বাই x সমান b ডিভাইডেড বাই y সমান c ডিভাইডেড বাই z। যদি এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে আমরা সেক্ষেত্রে তিনটা অপশন সমান কিছু একটা ধরে নিব। আমরা এখানে সেক্ষেত্রে এটা সমান কি ধরলাম? কে ধরলাম। তাহলে এটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে। তাহলে আমরা x y z এর মানগুলো বের করে ফেলবো। তাহলে a ডিভাইডেড বাই x সমান কে। তাহলে সেক্ষেত্রে আমি x সমান বা x সমান কি লিখতে পারি? এখান থেকে a সমান যদি আমি লিখি তাহলে সেক্ষেত্রে এখানে a সমান x কে। একইভাবে আমি এখান থেকে b ডিভাইডেড বাই y সমান যদি কে হয় তাহলে আমি সেক্ষেত্রে b সমান y কে লিখতে পারি। একইভাবে c সমান z কে গেল। এখন এই a b c এর মানগুলো আমরা সরাসরি কোথায় বসে দিব? এখানে। আমরা যদি এখানে যদি মান বসাই দিই a b c এর জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমরা মানগুলো বসাই। এবার আমরা যদি এখানে মান বসাই, এর মান কত? আমি সরাসরি বসাই দিই x কে হোল কিউব ডিভাইডেড বাই x কিউব প্লাস b এর মান কত? y কে হোল কিউব ডিভাইডেড বাই
ওয়াই কিউব প্লাস সি কিউব সমান কত জেড কে হোল কিউব ডিভাইডেড বাই, এটা একসাথে দেওয়া আছে, এটা প্লাস হবে প্লাস এটা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাওয়ারগুলো যদি হিসাব করে ফেলি, এটা প্লাস এটাও প্লাস, এখন পাওয়ারগুলো যদি আমরা হিসাব করে দিই এখানে, তাহলে সেক্ষেত্রে কি কি দাঁড়ায়, এটা এক্স কিউব কে কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস প্লাস এটা ওয়াই কিউব কে কিউব, এখানে থাকে কত প্লাস ওয়াই কিউব, এখানেও প্লাস, এটা প্লাস জেড কিউব কে কিউব প্লাস এটা কত জেড কিউব। আমি উপরে সবার থেকে কি কমন নিতে পারি, আমরা উপরে সবার থেকে আমরা কে কিউব কমন নিতে পারি। কে কিউব যদি কমন নিই এখানে থাকে কত এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে এখানে থাকে কত এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাহলে এটার সাথে এটা চলে যায়, থাকে কত কে কিউব। তাহলে আমি বাম পক্ষ পাইলাম, এবার আমরা ডান পক্ষ করবো। আবার আমরা এবার ডান পক্ষে আসি, ডান পক্ষ সমান কত দেওয়া আছে এ বি সি এক্স ওয়াই জেড, আমি এক্স ওয়াই জেড এ বি সি এর মানগুলো বসাই দিব। এ বি সি এর মান কত কত পাইছি আমরা, এর মান পাইছি কত এক্স কে, এরপরে ওয়াই কে, এরপরে সি সমান কত পাইছি আমরা জেড কে, তাহলে এখানে আছে কত এক্স ওয়াই জেড। তাহলে আমি এখানে কে তিনটা যদি গুণ করি এক্স ওয়াই জেড, কে কিউব এক্স ওয়াই জেড, নিচে থাকে কত এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড চলে গেছে, তাহলে থাকে কত কে কিউব। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে। এরপর আমাদের গ নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে এটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, এখানে বি সমান দেওয়া আছে, আমাদের বি সমান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা আগে পক্ষান্তর করব, তারপরে এদিকে নিয়ে আসবো। আমাদের এখানে দেওয়া আছে কত বি স্কয়ার ফি, এটা তোমাদের বইয়ের উদাহরণের ওই 11 উদাহরণ 6 এর আলোকপাত করা হয়েছে এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি, আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে কত কত বি স্কয়ার ফি মাইনাস 2b মাইনাস 2p, তারপরে কত মাইনাস 2b প্লাস ফি। আমাদের এই প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি আমাদের দেওয়া আছে। আমরা এখান থেকে কি কি করতে পারি, প্রথমে আমরা চাইলে দুইটা কাজ করা যায়। সরাসরি চাইলে আমরা বি যদি কমন নিয়ে ফেলি, তাহলে আমি যদি সরাসরি বি যদি কমন নিই এখানে, তাহলে কি কি থাকে, বি কমন নিলে এখানে বি আছে এখানে বি আছে, আমি যদি এখানে বি কমন নিই তাহলে আমি কেন থাকে কত বি মাইনাস 2 প্লাস ফি বাই কত বি সমান কত দাঁড়ায় 0। আমি উভয়কে চাইলে বি দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমি যদি বি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে থাকে কত বি মাইনাস 2 প্লাস ফি বাই কত বি সমান কত 0। এরপরে এখানে আমরা এখান থেকে চাইলে আবার ওই দিকে যদি কোনো কিছু যদি পাল্টাই ফেলি, বা আমরা সরাসরি এটা এভাবে না করে আমরা স্কয়ারও রাখতে পারতাম, আমরা আবার এরপর আমরা চাইলে আবার স্কয়ার করতে পারি। তাহলে এখানে যদি আমি পুরো অংশটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে এখানে আমরা লসাগু নিয়ে তাহলে আনসারটা চলে আসে বি স্কয়ার বি সমান 2 মাইনাস ফি ডিভাইডেড বাই বি। এরপরে তোমরা লসাগু নিবা, তারপরে বাকিটা তোমরা নিজেরাই করবা। এরপরে আসি আমরা বীজগণিত জ্যামিতিক পার্টে। এখানে জ্যামিতিক পার্টের মধ্যে আমাদের কি কি দেওয়া আছে, প্রদত্ত আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে বলছে কি 3 নম্বর প্রশ্নের মধ্যে কোন ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। এরপরে আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি প্রদত্ত তথ্যগুলো চিত্রে দেখাও। আমাদের তথ্যগুলি চিত্র বলতে আমাদের প্রশ্নের মধ্যে যা যা দেওয়া থাকবে তাই। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে খ নাম্বার প্রশ্নের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে কি প্রথমে আমরা স্কেল দিয়ে 13 সেন্টিমিটার একটা কিনে নিব, বাহু নিয়ে নিব। এরপরে ভূমি সংলগ্ন দুইটি কোণ, আমরা 75 ডিগ্রি কোণ কিভাবে আঁকি আমরা এটা তো জানি। আমরা 75 ডিগ্রি কোণ যদি আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা কি কি পাই, এখানে 75 ডিগ্রি কোণ যদি আঁকি আমরা একটু প্রথমে আমরা 90 ডিগ্রি আঁকবো। কত ডিগ্রি আঁকবো 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে আমরা আঁকতে পারি, এখানে আমরা 90 ডিগ্রি আঁকি দেখাচ্ছি আমি। প্রথমে আমরা ভূমি নিব, ভূমির উপর একটা বাহুর দৈর্ঘ্য নিব, এদিকে কাটলাম এদিকে কাটলাম, এখানে বসে আবার এদিকে কাটলাম, এখানে বসে আবার এদিকে কাটলাম, এটা 90 ডিগ্রি।
এরপরে আমরা এই যে এইখান থেকে আর এখান থেকে এটাকে সমদ্বিখণ্ডিত করব, কম্পাস এখানে বসাবো, এদিকে বৃত্তে চাপ দিব, এখানে বসাই এদিকে চাপ দিব। এটা কত ডিগ্রি? 75 ডিগ্রি। অবশ্যই আমরা কম্পাসের সাহায্যে করব। এরপরে 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো একদম সহজ, আমরা জাস্ট একটা বৃত্তে চাপ দিব, বৃত্তে চাপটি কাটবো, তাহলে যেখানে কাটা হয় ওইখানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের বিবরণ সহ দাও। আমাদের এখানে বলছে কি ত্রিভুজের ভূমির পরিসীমা দেওয়া আছে। তাহলে প্রথমে সেক্ষেত্রে আমরা খ নম্বর অপশনের ক্ষেত্রে কি করব, এখানে খ নম্বরের ক্ষেত্রে কি করব আমরা একটু খেয়াল করো। খ নম্বরের ক্ষেত্রে প্রথমে আমরা এইগুলো তো দেওয়াই আছে, এগুলো আমি আর রাখবো না, আমি সরাসরি এখান থেকে নিয়ে নিব। প্রথমে বিই যে কোন একটি রশ্মি নিই, যেগুলো বলতেছি এগুলাই অঙ্কনের বিবরণ। বিই যে কোন একটি রশ্মি নিই, বিই থেকে 13 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। এরপরে বি বিন্দুতে আমি এই যে এখানে 75 ডিগ্রি রাখছি, এখানে বৃত্তচাপের সমান করে এখানে কাটবো। এরপর এখান থেকে বসে এখানে 75 ডিগ্রি সমান করে এখানে কাটবো। তাহলে এটা হচ্ছে এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ। আমি এক্স কোণ আঁকলাম। ঠিক একইভাবে ওয়াই এর সমান করে সি বিন্দুতে বসিয়ে এখানে আমি ওয়াই কোণ আঁকবো। তাহলে কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি। এরপরে আমি এই এক্স, এখানে কাজ শেষ। এরপর আমরা এই এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করবো, এখানে বসাই, অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বসাবো। এবারে এখানে বসাই এই, এটা হচ্ছে অর্ধেক করলাম। ঠিক একইভাবে আমরা এখানে বসাই, এদিকে সমদ্বিখণ্ডক, এখানে বসাই এদিকে সমদ্বিখণ্ডক। এটাকে আমরা বললাম এ বিন্দুতে সেট করে। কোন বিন্দুতে সেট করে? এ বিন্দুতে সেট করে। এই এ বিন্দুতে বসিয়ে এই অর্ধেক এক্স এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ নিব। প্রথমে এই পুরো বৃত্তচাপের সমান নিয়ে এখানে বসাই এদিকে কাটবো। ঠিক একইভাবে এটার অর্ধেকের সমান নিয়ে এখানে বসাই এদিকে কাটবো, এটা অর্ধেক। ঠিক একইভাবে আমরা এটার সমান নিয়ে এদিকে কাটবো, এটার সমান নিয়ে এখানে বসাই এদিকে কাটবো। এটাকে আমি বি প্রাইম দিলাম, এটাকে আমি সি প্রাইম দিলাম। তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ কি? এ বি প্রাইম সি উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর বলছি কি প্রদত্ত পরিসীমার সমান বিশিষ্ট একটি কি আঁকো? রম্বস আঁকো। এরপর বলছি কি আবার এক্স কোণের সমান করে যে কোণটি হবে, রম্বসের চিত্র অঙ্কন করতে গেলে রম্বসের ক্ষেত্রে দুইটি বৈশিষ্ট্য অবশ্যই দরকার। সেক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে 4টি বাহুর যোগফল দেওয়া আছে। যেহেতু যোগফল দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করবো প্রথমে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করা হয় একটু খেয়াল করো। আমরা এখানেই আঁকতেছি গ নম্বর প্রশ্নটা, আমি এখানেই নিচ্ছি গ নম্বর। তাহলে দেখো এখানে আমাদের এখানে একটু খেয়াল করো, আমি পুরো 13 সেন্টিমিটার নিলাম। 13 সেন্টিমিটার আমরা প্রথমে 4 ভাগে ভাগ করব। তাহলে প্রথমে আমরা অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ, এরপর এই জায়গায় বসিয়ে এদিকে বৃত্তচাপ এদিকে বৃত্তচাপ, এটা যোগ করব। তাহলে অর্ধেক, এই অর্ধেককে আমি আবার অর্ধেক করব, মানে এটা ফি 13 সেন্টিমিটার আইডিয়া করে নিলাম, তোমরা স্কেল দিয়ে মেপে নিবা। এরপরে এখানে বসাই, অর্ধেক থেকে বেশি নিয়ে এখানে বসাই, এদিকে বসাই এদিকে, এই যে এটা অর্ধেক হয়ে গেছে। তাহলে আমি আরেকটা কি বলছে 60 ডিগ্রি এক্স কোণ বলছে না স্যার, আমরা যদি বলছি কি এক্স কোণের সমান করে, তার মানে 75 ডিগ্রি, ওই যে 75 ডিগ্রি যেভাবে আঁকছিলাম এখানে বসাই। আমরা বি যে কোনো একটি রশ্মি নিই, বি থেকে এই যে এখানে এক বাহু সমান করে নিয়ে না কি কেটে আমরা আগে এক্স কোণ আঁকবো। এখানে বসে এখানে কাটছি, এই এক্স কোণ 75 ডিগ্রি আঁকছি, ঠিক আছে, এটা এক্স কোণ। এরপরে এই যে এখানে 4 বাহুর সমান এক বাঁক নিয়ে এখানে বসাই, এদিকে কাটবো এদিকে কাটবো। এরপরে এখানে বসাই এদিকে কাটবো, এখানে বসাই এদিকে, এটা রম্বস। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে আসি। আমাদের এখানে বলছে কি 11 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমান 3 ভাগে ভাগ করতে বলছে। আমরা যদি 3 ভাগে ভাগ করি একটু খেয়াল করো, আমরা যদি একটু এই খ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে একটু যদি খেয়াল করি আমরা এখানে, তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা স্কেল দিয়ে মেপে নিয়ে 11 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে নিব। 11 সেন্টিমিটার এটাকে 3 ভাগে ভাগ করতে গেলে কি করতে হবে? প্রথমে আমরা এই জায়গায় কম্পাস বসিয়ে এদিকে একটা ইচ্ছা মতো বৃত্তচাপ, ঠিক একই সমান বৃত্তচাপ আমরা এখানে বসাই এদিকে দিব। এরপরে এই যে বৃত্তচাপ যেটি কাটবো আমি সেটা এখানে বসাই এদিকে কাটলাম, ঠিক একই সমান এখানে বসিয়ে এদিকে কাটবো, এই যোগ করলাম। এটা আমাদের ইচ্ছা মতো করলে আমি করছি। এখানে এই অংশটি যেই সমান হবে ঠিক একই সমান এটা নিব আমরা। এই অংশে এখানে বসিয়ে ইচ্ছা মতো আমরা এটা ছোট নিতে পারবো বড় নিতে পারবো, আমাদের নিজের ইচ্ছা মতো। এখানে বসিয়ে আমি এদিকে কাটবো, ঠিক একই সমান এখানে কাটবো। এখানে বসে যেটা কাটলাম ঠিক একই সমান এখানে বসাই এদিকে কাটছি, ঠিক একই সমান এখানে কাটবো। এরপর আমরা এই যে এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, তাহলে এই এক ভাগ 3 ভাগে বিভক্ত করছি। এরপর আমাদের বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এলিমেন্ট প্রবৃদ্ধ এন এল ও এন, তার মানে হচ্ছে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক নাকি দ্বিগুণ, এটা বলেছে আমাদের বলছে কি এল এম এন।
তার মানে হচ্ছে কি এখানে এই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর আবার বলছে কি প্রবৃদ্ধ LUN, LUN। তাহলে সেক্ষেত্রে এই কোণটার অর্ধেক, তার মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণকে যদি অর্ধেক করা হয় তাহলে সেটা কার সমান পাওয়া যায়? বৃত্তস্থ কোণের সমান পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে আমরা খ নম্বর প্রশ্নের জন্য চিত্রটা একটু আঁকি। খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে আমরা একটু খেয়াল করি, এখানে খ নম্বর চিত্রটা যদি আমরা আঁকি তাহলে সেই ক্ষেত্রে এটা আঁকলাম যে কোনো একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট। তাহলে এটা একটা জিয়া, এটা একটা জিয়া। আমি এটা এদের মধ্যে যদি নামকরণ করি তাহলে হচ্ছে কত? PMLN, PLMN, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য ত্রিবৃত্ত নিলাম। এখন এই বৃত্তের মধ্যে আমরা ULUN যোগ করি, এরপরে FIU যোগ করি। FIU-কে আমরা ধরে নিলাম ডি পর্যন্ত কি করি? বর্ধিত করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে সেক্ষেত্রে আমি শুধুমাত্র প্রমাণের অংশটা লিখে দিচ্ছি তোমাদের। তাহলে প্রমাণের অংশের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এখানে ধাপ 1 দিতে পারো, তোমরা এমনি নিজেদের মতো করে লিখতে পারো, ধাপ না দিলেও লেখা যায়। তাহলে আমরা সেই ক্ষেত্রে যদি আসি, ত্রিভুজ UFL-A, UFL এর মধ্যে UFI সমান UL। তাহলে সেক্ষেত্রে যদি ত্রিভুজের মধ্যে যদি দুটি বাহু সমান হয় তাহলে সেক্ষেত্রে কোণগুলো কি হবে? সমান হবে। UFL কোণ সমান UL ফি কোণ। তাহলে আমরা এখানে অবশ্যই শর্ত দিব, এটা হচ্ছে সমদ্বিবাহু ব্যাসার্ধ, এটা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা আরো একটা শর্ত জানি, সেটা হচ্ছে কি কোন একটা ত্রিভুজে অন্তঃস্থ দুইটি কোণের যোগফল বহিস্থ কোণের কি হবে? সমান। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কোণ UFL যোগ UL ফি সমান বহিস্থ কোণ কি পাইছি এখানে আমরা? LUD। তাহলে এখানে আমরা শর্ত কি দিব? অন্তঃস্থ দুটি কোণের যোগফল বহিস্থ কোণের কি হবে? সমান। অন্তঃস্থ দুটি কোণের যোগফল বহিস্থ কোণের সমান। অন্তঃস্থ দুটি কোণের যোগফল বহিস্থ কোণের সমান। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে UL ফি সমান কি পাইছি? UFL। তাহলে UFL যোগ UFL সমান LUD। তাহলে এখানে দুইটা পাই গেছি আমরা, 2UFL সমান LUD। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন অনুরূপভাবে আমি আরেকটা এটাও লিখতে পারি, তোমরা কিন্তু করে দেখাবা, আমি অনুরূপভাবে বলে লিখে দিচ্ছি। তোমরা ডাইরেক্ট সরাসরি লিখে দেখাবা, আমি কিন্তু অনুরূপভাবে লিখে দিচ্ছি। তাহলে অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি 2UFN সমান কোণ NUD। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা এখানে 1 নং সমীকরণের সাথে যদি আমরা 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি কি পাই? তাহলে এখানে আমি 2 সরাসরি কমন নিয়ে ফেলি, একেবারে কমন নিলে এখানে 2UFL যোগ কোণ FN সমান LUD যোগ NUD। তাহলে সেক্ষেত্রে আমি UFN সমান কি পাইছি এখানে? UFN মানে এই অংশ যোগ এই অংশ, তার মানে হচ্ছে কি 4 অংশ LFN। তাহলে সেক্ষেত্রে আমি এখানে 2LFN সমান এটা সমান কি লিখতে পারি? LUD। আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি বলছে? হাফ প্রমাণ করতে কত বলছে। তাহলে আমরা দ্বিগুণটা পাইছি, এখন আমরা অর্ধেকটা প্রমাণ করে দিই। LFN সমান হাফ LUD। না, এটা D হবে না, এটা হবে N। প্রমাণিত।
আমরা এখানে খ নাম্বারটাও করে ফেলছি। এরপরে ঘ নাম্বার যে প্রশ্নটি আছে এটা আমাদের মেইন বইয়ে আছে এই প্রশ্নটা। এরপর আমি একটু করে সিম্বল করে বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো। এটা আমাদের এখানে প্রমাণের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, এখানে বই বা প্রশ্নের মধ্যে যেই নামকরণগুলো দেয়া থাকবে তোমরা ওই নামকরণগুলো অবশ্যই লিখতে হবে, একই রকম লিখতে হবে। তোমরা যদি আবার যদি চাও যে মানে আমি এটা লিখবো না, আমি নিজের মতো করে লিখবো বা বই থেকে যেটা শিখছি ওইটাই লিখবো, তাহলে কিন্তু হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে বলছে কি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তারপরে বলছে কি এল, আমরা এখানে অন্তর্লিখিত একটি সূত্র থাকি আগে, তারপরে নামকরণটা না হয় ওদের মতো করে লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা নামকরণটা কি কি দেওয়া আছে ওদের প্রশ্নে, এল এম এন পি, এল এম এন পি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে সেক্ষেত্রে আমি আঁকলাম, ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এরপর আমাদের এখানে প্রশ্নের মধ্যে আবার দেওয়া আছে কি ফি এম এল এন, ফি এম এল এন, ফি এম দুটি কর্ণ কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। এরপর আমরা এখানে ও ফি, ও এন, ও এম, ও এল যোগ করে দিলাম। এখন আমাদের প্রশ্নের মধ্যে প্রমাণে কি কি আছে, দুইটি অংশ আছে প্রমাণের মধ্যে আমাদের। একটা হচ্ছে কি কি এম ও এন, একটা প্রমাণ করতে বলছে কি এম ও এন প্লাস আরেকটা হচ্ছে কি এল ও ফি সমান কি করতে বলছে আমাদের প্রমাণে 2 m e n, 2 m ও e n, m e n আমাদের এই দুটি অংশ প্রমাণ করতে বলছে। আমাদের এখানে দুটি শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে কি m ও n, m ও n তার মানে হচ্ছে কি এই বৃত্ত চাপের উপর দণ্ডায়মান। আমি যদি এটা এই বৃত্ত চাপ হিসাব করি, আমরা চিত্রটা একটু আরেকটু স্পষ্ট করে আঁকি তাহলে তোমরা একটু ভালো বুঝবা। এই হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ ফি এল এম এন ও কেন্দ্র বিশিষ্ট। এরপরে দুটি কর্ণ, এরপরে ফি ও এল ও এম এন যোগ করি। আমাকে বলছে কি একবার এম ও এন, তাহলে আমি এম এন সাফের উপর, আমি এখানে লিখতে পারি এম এন সাফের উপর দণ্ডায়মান। যদি হিসাব করা হয় এই সাফের উপর দণ্ডায়মান এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কয় গুণ, দ্বিগুণ, আমরা এটা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এম ও এন সমান 2 ইন্টু বৃত্তস্থ এম এন এন ফি ই। আমি একটু শর্টকাট লিখে দিলাম একেবারে, এখানে সাইড নোট অবশ্যই দিবা, অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার আমাদের বলছে কি এল ও ফি, এল ও ফি আমি যদি এই সাবটা যদি হিসাব করি তাহলে এই কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে এইটা। তাহলে আমি যদি এখানে যদি হিসাব করি এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমাদের এখানে কি পাই এল ও ফি সমান 2 ইন্টু ফি এন ই, ফি এন ই। এরপর আমরা দুইটা সমীকরণ কি করে দিব, যোগ করে দিব। আমরা যদি এখানে যদি দুইটি সমীকরণ যদি যোগ করি 1 নং প্লাস 2 নং সমীকরণ, আমরা এখানে কি কি পাই এম ও এন প্লাস এল ও ফি সমান 2 ইন্টু এন ফি ই প্লাস ফি এন ই। ই, তাহলে আমরা 2 একেবারে কমন নিয়ে ফেলছি। আবার দেখো আমি যদি ফি ই এন ত্রিভুজ ধরি, ফি এন ই ত্রিভুজের মধ্যে আমরা অন্তস্থ দুইটি কোণের যোগফল বহিস্থ কোণের কি হবে সমান, তাহলে সেক্ষেত্রে এই কোণের সমান এম ই এন, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি ধরি কোণ ফি এন ই যোগ কোণ এন ফি ই, এন ফি ই সমান
আমরা অন্তস্থ দুটি কোণের যোগফল বহিস্থ কোণের কি পাই সমান। এটা তাহলে সেক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা, আমরা এই অন্তস্থ কোণ এই অন্তস্থ কোণ এল এম ই এল এম ই এল। তাহলে এবার আমি এটা সমান এই মানটা আমরা যদি এখানে যেই যোগ করছিলাম এই সমীকরণের মধ্যে বসাই দিব, 3 নং আমি মান বসাই দিই, 3 নং বসিয়ে ফাই বসাই এম ও এন প্লাস এল ও ফি সমান 2 ইন্টু এম ই এল। প্রমাণিত। আমরা এখানে এই অংশটিও প্রমাণ করলাম এম ই এন। তাহলে এবার গেল আমরা এখানে এটার বিপরীত কোণ বলতে পারি এম ই এন। তাহলে আমরা এটার বিপরীত কোণ কোনটা, এইটা, আমি এটার বিপরীত এটা লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দিই সমান 2 এম ই এন, বিপরীত কোণের সংজ্ঞা অনুসারে লিখলাম। প্রমাণিত। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নের মধ্যে যে অংশগুলো আছে এটা একটু করি। আবার ত্রিকোণমিতির অংশে, ত্রিকোণমিতিতে তোমরা সবসময় একটু ভুল যেটা করো সেটা হচ্ছে কি সূত্রগুলো বসানোর ক্ষেত্রে। আমাদের এখানে cot 90 মাইনাস থিটা সমান √3টা, তাহলে আমাদের sin থিটা সমান কত বলছে, তাহলে আগে আমাদের এখানে কত ডিগ্রি বোঝাচ্ছে এটা সেটা বের করব। তাহলে এখানে cot 90 মাইনাস থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি tan থিটা সমান √3। tan কত ডিগ্রির মান √3, তাহলে আমরা শুধুমাত্র থিটার মান বের করব 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, থিটা সমান কত 60। তাহলে এখন আমরা sin থিটার মান বের করলে সাইনের জায়গায় 60 বসে দিব, sin 60 ডিগ্রি সমান কত দাঁড়ায় √3/2 গেল। এরপর আমরা 2 নম্বর প্রশ্নের মধ্যে আসি। আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে cos সমান m মাইনাস cot। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে cos যেটা মাইনাস দেওয়া আছে cos থিটা প্লাস cot থিটা হবে, এটা মানে পক্ষান্তর করছি আমরা, cot থিটা সমান m। একইভাবে আমাদের আরেকটা অংশ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি cot, এটা প্লাস আছে এদিকে আসলে কি হবে মাইনাস, cot মাইনাস cos থিটা সমান n। আমি একেবারে পক্ষান্তর করছি, আমরা এখানে দুইভাবে করতে পারি। এটা আমরা সরাসরি লিখি আগে, এটা এখান থেকেই করি, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ করব। আমাদের এখানে বাম পক্ষের অংশ কি কি আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা m এর মান বসাই n এর মান বসাই, এটা হচ্ছে কত, আমি এটা আগে পরে লিখি cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, কিসের সূত্র 4ab। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 cot থিটা cos থিটা। তাহলে আমরা এখানে রুট আছে, আমরা রুট আগে প্রথমে আমরা রুট আনি, রুট আনার পর আমরা বাদ বাকিটা করবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি করি এটা, এখানে 4 √, cot স্কয়ার থিটা, এটা কত cos স্কয়ার থিটা। এরপরে আমরা এখানে আরো কি কি করা যায়, 4 cos স্কয়ার সমান কি লিখতে পারি আমরা cot স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা গুণ করে ফেলি এটা 4 cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে cot সমান cot কমন নিয়ে ফেলতে পারি, cot যদি আমরা কমন নিই, আমরা যদি এখানে যদি cot কমন নিই বা আমরা cot সমান কি লিখতে পারি cos বাই sin, cos বাই sin এটা লিখে ফেলি। তাহলে sin sin চলে গেছে, তাহলে থাকে কত cos স্কয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের এখানে কি কি আছে, না আমি একেবারে সূত্রে লিখি cot থিটা প্লাস cos থিটা, এরপর আছে কত cot থিটা মাইনাস cos থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি কি আছে 4 √m n, m এর মান বসাইছি। আমরা এটা কি সমান পাইলাম,
আমাদের এটা মান পাইলাম আমরা m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√m(n). তাহলে mn পাইছি আমরা, এখানে আমরা mn পাইছি। mn পাইছি। তাহলে এখন আমি উভয়পক্ষ বর্গ করে দিই, 4টাকে আগে দিকে নিয়ে আসি। m স্কয়ার n স্কয়ার ডিভাইডেড বাই 4 সমান √mn। তাহলে উভয়পক্ষ স্কয়ার করে দিই, m স্কয়ার স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার সমান mn। তাহলে প্রমাণিত। এরপরে ঘ নম্বরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি, আমাদের এখান থেকে বের করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে cos m প্লাস n সমান হাফ, আবার sin m মাইনাস n সমানও হাফ। তাহলে আমরা এখান থেকে কি করব, m প্লাস n এর মান বের করব, তারপর এখান থেকে মান বের করে ফেলবো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত cos m প্লাস n সমান কত, হাফ। তাহলে cos কত ডিগ্রি এর মান হাফ, cos m প্লাস n cos 60 ডিগ্রি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিই m প্লাস n সমান 60, 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে ওইখানে দেওয়া আছে কত, sin m মাইনাস n সমান হাফ। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি কি পাই, sin কত ডিগ্রি এর মান হাফ, sin 30 ডিগ্রি, m মাইনাস n সমান sin 30 ডিগ্রি। তাহলে m মাইনাস n সমান কত, 30 ডিগ্রি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। আমরা যদি যোগ করি আর বিয়োগ করি তাহলে m এবং n এর মান চলে আসে। আমরা যদি একবার যোগ করি তাহলে হচ্ছে কত, 2m সমান 90, তাহলে m সমান 45। আবার যদি বিয়োগ করি তাহলে থাকে কত, যদি বিয়োগ করি তাহলে থাকতেছে আমাদের এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে হচ্ছে 2n সমান 30, তাহলে n সমান 15 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ওরা যেটা চাইছে 15 আর 45 আমরা করে ফেললাম। এরপরে আমাদের এখানে 6 নম্বর প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে পরিমিতি তোমাদের যেটা সবচেয়ে বেশি কঠিন মনে হয় সেটা হচ্ছে সূত্রের ছাড়া আর কোনো কিছু ভাবে সম্ভব না, আমরা সূত্র দিয়ে করব তাহলে হয়ে যায়। তাহলে এখানে আমাদের বলছে কি, প্রথম প্রশ্নটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এখানে প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কি 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, √3 ডিভাইডেড বাই 4a স্কয়ার। তাহলে এখানে এর মান কত দেওয়া আছে, √3, তাহলে বসাই দিব, তাহলে হয়ে যায়। তাহলে এটা a স্কয়ার রুট চলে গেছে গা, তাহলে এটা 3√3 ডিভাইডেড বাই 4, এটাই। এখানে বলছে কি বৃত্তের চাপ ln এর দৈর্ঘ্য, এরপরে বলছে কি বৃত্তকলা LMN এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র কি জানি, কলার ক্ষেত্রে সূত্র কি জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি s সমান phi r থিটা ডিভাইডেড বাই 180। আবার বৃত্তকলার সূত্র কি জানি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি phi r স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360। এখন আমরা এখানে থিটার মান আছে 30 ডিগ্রি, আর এর মান কত দেওয়া আছে 14 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাই দিব, তাহলে বাকিটা তোমরা করবা। ফাই এটা হচ্ছে কত, এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে LN 14 সেন্টিমিটার, আর কোণের মানও দেওয়া আছে, এটা হচ্ছে আর এর মান হচ্ছে 14, এটা হচ্ছে কত 30 ডিগ্রি, এটা হচ্ছে 180। ঠিক একইভাবে আমরা এখানেও বসাই দিব, জাস্ট মানটা ক্যালকুলেটরটা তোমরা করবা। 14 স্কয়ার ইন্টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360, এটাই। বাকিটা ক্যালকুলেটর তোমরা করবা। এরপর বলছি কি আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। আমরা তো এখানে দুটো সূত্র জানি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 2 r ইন্টু r প্লাস h, আর আয়তনের সূত্র কি জানি আমরা, r স্কয়ার h। আমাদের তো এখানে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কত, আমাদের উচ্চতা দেওয়া আছে এখানে ফিএম সমান হচ্ছে উচ্চতা, এটা এখানে উচ্চতা কত দেওয়া আছে 30 সেন্টিমিটার। এরপরে এলএন ব্যাসার্ধ দেওয়া আছে,
ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমাদের এখানে বাকিগুলো মানটাই বসে দিব। আমরা আর এর মানও জানি, এইচ এর মানও জানি। 2 ইন্টু 5 ইন্টু আর এর মান হচ্ছে 14, 14 প্লাস 30। বাকিটা ক্যালকুলেটর করবা। এইখানে কত 5 ইন্টু 14 স্কয়ার ইন্টু 30, বাকিটা গুণ করে দিব, চলে আসবে। এরপর আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছে কি পরিসংখ্যান। এখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রসারক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। প্রথম বলছে কি প্রসারক শ্রেণীর মধ্যমান। তাহলে প্রসারক শ্রেণীর মধ্যমানের ক্ষেত্রে আমরা যে অংশগুলো বুঝি সেটা হচ্ছে কি মধ্যমান যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রসারক শ্রেণীর যেই গড়ে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে সেটাকে আমরা প্রসারক বলি, প্রসারক ধরে নিই আপাতত। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 20 হচ্ছে কি সবচেয়ে বেশি গণসংখ্যা। তাহলে প্রসারক আছে কত, আমাদের এখানে বলছে প্রসারক শ্রেণীর মধ্যমান। তাহলে এই শ্রেণীর মধ্যমান তাহলে আমরা কিভাবে বের করব, 51 প্লাস 60 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হয় 111, 111কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 55.5। এটাই। এরপর আমরা মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয়ের সূত্র কি কি জানি আমরা? মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সারণীর 3টে অংশ করতে হয়। একটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, আরেকটা হচ্ছে গণসংখ্যা, আরেকটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা মধ্যকের সূত্র কি কি জানি আমরা ওই সারণী থেকে বের করব। আমাদের এখানে সারণী থেকে কি কি পাই, তাহলে আমাদের একটা হচ্ছে প্রাপ্ত নাম্বার, একটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে আমরা এরপরে কি বের করব, ক্রমযোজিত গণসংখ্যা বের করব। আমরা এখানে আরেকটা লাইন বেশি করতে হবে, সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, এরপর হচ্ছে কি গণসংখ্যা, এরপর হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা এই 3টিকে বক্স করি, তারপর বাকি মানগুলো বের করব। এখানে আমাদের কত কত দেওয়া আছে, একটা হচ্ছে কি 11 থেকে শুরু করছে ওরা। তাহলে এটা শিখে তো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে একেবারে সারণী করে ফেললাম, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবার এখানে আমাদের গণসংখ্যা কত কত দেওয়া আছে 6, 16, এটা তো 90 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের অত বেশি যাইতে হবে না, আমরা এইটুকু লিখলাম, এইটা খাটা। তাহলে আমাদের এখানে কত কত দেওয়া আছে 6, 16, 12, 13, 6, 16, 12, 13। এরপর আছে কত 20, 5, 20, 5, এরপর আছে 7, 3। এটাতে একটু মিস্টেক, এটা আমরা ঠিক করি। এটা আছে কত 20, এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3। এটা হচ্ছে 5, 4, 3। আমরা ক্রমযোজিত গণসংখ্যা যখন বের করি তখন প্রথম সংখ্যাটি যেরকম থাকে সেরকম বসে যায়। এরপরে এটার সাথে এটা যোগ, মানে এই 6 এর সাথে 16 যোগ, তাহলে কত হবে 22। এরপরে 22 এর সাথে 12 যোগ করলে কত হবে 34। তারপর এটা যোগ করলে 13 যোগ করলে কত হবে 47। এরপরে 20 যোগ করলে কত হবে 67। এরপরে এটা যোগ করলে কত হবে 72। এরপরে এটা যোগ করলে কত হয় 76। এটা যোগ করলে কত হয়
79। এরপর আমরা এনশিওর নিই এটা হচ্ছে 22, এরপরে যোগ 12 36 যোগ 13 তাহলে হচ্ছে 47 যোগ 67 তাহলে হচ্ছে যে কত যোগ 20 67 যোগ এটা হচ্ছে কত 5 72 এরপর হচ্ছে 4 তাহলে হচ্ছে 76 তারপর হচ্ছে কত 3 তাহলে আমরা কত পাই 79। তাহলে ঠিক আছে, আমাদের এরপরে মধ্যক নির্ণয়ের সূত্রটা আমরা সূত্রে কি জানি, মধ্যক সমান L plus N divided by 2 minus FC into H divided by FM। তাহলে আমরা এখানে কোনটাকে কি বলা হয়, L, যেই গড়ে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে ওই গড়ে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা, তাহলে কত হবে 51। এরপরে n মানে হচ্ছে মোট গণসংখ্যা, আমাদের এখানে মোট গণসংখ্যা আর ক্রমযুক্ত গণসংখ্যা সবসময় কি থাকবে, সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে n সমান কত লিখতে পারি 79। এরপরে তোমরা শিওর হওয়ার জন্য আবার যোগ করে দেখবা। এরপরে h সমান আমরা শ্রেণী ব্যবধান কত পাইছি 10। এরপরে fc এবং fm, fm মানে হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা, fc মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, আমরা এটাই লিখে দিই এখানে fc সমান 20 সর্বোচ্চ গণসংখ্যা আর fm মানে হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে 20 47 আমরা এটা এখানে লিখলাম, বাকিটা আমরা হিসাব করে ক্যালকুলেটর এখানে বসাই দিব, তাহলে হয়ে যায়। এরপর আমাদের এখানে বলছে কি বহুভুজ অঙ্কন করো। বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি মধ্যমান। তাহলে আমরা গ্রাফের মধ্যে আমরা একটু আইডিয়া করে নিয়ে নিই, তোমরা এটা গ্রাফে সরাসরি বসাবা, মানগুলো আমি যেরকম করে বসাচ্ছি তোমরা ওভাবেই করবা। এদিকে লিখবা আমরা গণসংখ্যা, এদিকে লিখবো গণসংখ্যা আর এদিকে লিখবো কি মধ্যমান। মধ্যমান আমরা প্রথমে এই যে 5 5 5 করে ধরে নিলাম, একটা ঘর আমরা খালি রাখবো। তাহলে আমরা এখানে মধ্যমান এটা কত কত আছে আমাদের এখানে শ্রেণী ব্যবধান, এখান থেকে আমরা মধ্যমান বের করব, দুইটি যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হয় 15.5। এইটা হচ্ছে কত 15.5। এরপরেটা হবে কত 25.5। এরপরে আমরা এটা ধরবো কত 35.5। এরপরটা ধরবো আমরা 45.5। এরপর আমরা 55.5। এরপরে আমরা এটা কত ধরবো 65.5। এরপরটা আমরা 75.5। এরপরটা আমরা 85.5। এইটুকুই আছে আমাদের এখানে, আর নাই। হ্যাঁ এটাই। তাহলে আমাদের এখানে মধ্যমান গণসংখ্যাগুলো হিসাব করে আমরা এখানে মাঝখানে এই দুইটি সংখ্যার মাঝখানে প্রথম সংখ্যাটা আছে কত 6, এটাকে আমরা 5 দিই, এটা 10, এটা 15, এটা 20। আমরা সর্বোচ্চ সংখ্যা এই দুইটি ঘরের মাঝখানে 6 নললাম এখানে। এরপর আছে কত 12 16, তাহলে আমরা 16 আছে 16 ধরলাম এখান থেকে আইডিয়া করে 10 15 16 এই মাঝখানে। এরপর আছে কত 12 মাঝখানে। এরপরে আছে কত 12-এর পরে আছে কত 13, তারপরে ধরো একটু বেশি, তারপরে আছে কত আছে 20 ধরলাম এখানে। এরপর আছে কত 5, তাহলে কত এইখানে। এরপর আছে কত 4 ধরলাম এখানে। এরপরে কত 3। আমরা ফ্রি হ্যান্ডে যোগ করবো, এগুলা স্কেল দিয়ে যোগ করা যাবে না, এগুলো আমরা ফ্রি হ্যান্ডে যোগ করব, বাইরে চলে যাবে। এটাই অজীব রেখা, সরি এটা হচ্ছে বহুভুজ। অজীব রেখার ক্ষেত্রে তো অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এটাই। আর এখানে গ্রাফের বর্ণনা বলতে যেটা বুঝি আমরা এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে কি ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা এক্স। আমরা এক্স ও এক্স প্রাইম বরাবর এক গড় সমান 1 একক, ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর এক গড় সমান 1 একক। তোমরা যত ধরবা তত ধরবা, আমি এখানে এক করে ধরছি, আমি এই জন্যই বলছি কি এক্স ও এক্স প্রাইম বরাবর এক গড় সমান 1 একক, ওয়াই ও ওয়াই প্রাইম বরাবর এক গড় সমান 1 একক ধরে আমরা গ্রাফটি আঁকবো, এটাই। এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কি 8 নম্বর প্রশ্নটা।
8 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের এখানে কি কি দেওয়া আছে? প্রথমে কি এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, ধারাটির গড় নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা সবগুলো যোগ করে দিব, তারপর ভাগ করে দিব, তাহলে হয়ে যায়। এরপর হচ্ছে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করো। তাহলে মধ্যক আমরা একটু আগে করলাম, ওভাবেই করব। এরপরে এখানে দেওয়া আছে কি আয়তলেখ। আয়তলেখ করার সময় অবশ্যই আমাদের অবচ্ছিন্ন শ্রেণীসীমা করতে হবে। অবচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে করবো আমরা? অবচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে কি, আমাদের এখানে যে শ্রেণী ব্যবধানটি দেওয়া আছে এটা থেকে প্রথম 30 যেটা দেওয়া আছে এটা তো 0.5 কমবে, এটা 0.5 বাড়বে। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও আমরা 0.5 বাড়াবো, এটা 0.5 এটা কমবে, এটা বাড়বে। প্রথম শ্রেণী ব্যবধানটা 0.5 কমে যাবে, পরবর্তী শ্রেণী ব্যবধানটা 0.5 বেড়ে যাবে। তাহলে আমরা এইভাবে ধরার পরে শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করব, তারপর আমরা গ্রাফটি করব। তাহলে গ্রাফটি করার সময় ঠিক একইভাবে আমরা এখানে নিচে লিখব কি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এরপরে এদিকে থাকবে কি গণসংখ্যা। তাহলে এইভাবে আমরা এখানেও একটি গড় খালি রাখবো, তারপরে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাগুলো লিখবো। এখানে 5, 10, 15, 20 যেভাবে হয়, তোমাদের যেভাবে গ্রাফ থাকবে ওভাবে হিসাব করবা। আমাদের ঘরগুলো এইভাবে ধরবো, এই যে একটার সাথে একটা অবশ্যই লাগানো থাকবে, এইভাবে আঁকবো আমরা। ঠিক আছে, এগুলো টাইম থাকলে তোমরা ঘাড়ো করবা, টাইম না থাকলে এটা ঘাড়ো করার দরকার নাই। আমাদের কিন্তু এখানে গ্রাফ মানে ঘাড়ো করতে বলছে বা চিহ্নিত করতে বলছে, এরকম কোনো কিছু বলে নাই। তাহলে আমাদের এইটুকুই, আমরা এই সৃজনশীলগুলো এইভাবে প্র্যাকটিস করব, তাহলে আমাদের ইনশাল্লাহ বাকি এদের আলোকে যে প্রশ্নগুলো থাকবে আমরা ওই প্রশ্নগুলো পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।